গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সকলকে জুলুক থেকে। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন টেম্পারেচার 4 ডিগ্রি। এখন ঘড়িতে বাজে সকাল 6:51। উঠেছি অনেকক্ষণ, 4টে সাড়ে 4টে নাগাদ, কিন্তু বেরোতে পারিনি বাইরে, এতটাই ঠান্ডা ছিল। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা এবারের মতো জুলুককে বিদায় জানিয়ে এগিয়ে চলেছি আজকের আমাদের প্রথম গন্তব্য জিগজ্যাগ রোড ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। ফাইনালি we have reached at জিগজ্যাগ রোড ভিউ পয়েন্ট। অবশ্যই আমরা পৌঁছে গেছি জিগজ্যাগ রোড ভিউ পয়েন্টে। এই হচ্ছে জিগজ্যাগ রোড ভিউ পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের গা দিয়ে কি সুন্দর আঁকাবাঁকা পথ নিচের দিকে নেমে গেছে, যে পথ ধরে আমরা জুলুক থেকে এখানে এসে উপস্থিত হয়েছি। গুটি কয়েক ভাসমান মেঘে আচ্ছাদিত নীল আকাশ এবং তার নিচে অবস্থিত সারিবদ্ধ পাহাড়, তার সাথে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় আলোকিত প্রকৃতির এই অপার সৌন্দর্যকে সাক্ষী রেখে আমরা জিগজ্যাগ রোডের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য থাম্বি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। অবশেষে আমরা এসে পৌঁছেছি আজকে আমাদের দ্বিতীয় গন্তব্য থাম্বি ভিউ পয়েন্টে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 11,000 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘার নৈসর্গিক দৃশ্য, যা দেখতে বহু পর্যটক দূর দূরান্ত থেকে এই স্থানে এসে ভিড় জমান। শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্য বরাবরই দর্শকদের আকৃষ্ট করে। আগের পর্বের সূত্র ধরে জুলুক থেকে রওনা দিয়ে জিগজ্যাগ রোড ভিউ পয়েন্ট এবং থাম্বি ভিউ পয়েন্টের সাথে কাঞ্চনজঙ্ঘাকে ক্যামেরাবন্দি করে আমরা এগিয়ে চলেছি আজকে আমাদের পরবর্তী গন্তব্য নাথাং ভ্যালির অভিমুখে। আরও কিছুটা পথ চলে অন্যান্য পর্যটকদের মতো আমাদের গাড়িও এসে থামল এবং গাড়ির দরজা খুলে বাইরে পা রেখে ক্যামেরা ঘোরাতেই যে বিস্তীর্ণ উপত্যকা চোখে পড়ল তারই নাম নাথাং ভ্যালি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,500 ফুট উচ্চতায় অবস্থিত। সো গাইজ, আমরা চলে এসেছি নাথাং ভ্যালি। এই হচ্ছে নাথাং ভ্যালি। দেখতেই পাচ্ছ বরফ এখন অনেকটাই কমে গেছে, তবুও রয়েছে যে বরফ। নাথাং ভ্যালি থেকে আমরা এখন রওনা দিয়েছি আজকে আমাদের পরবর্তী গন্তব্য ওল্ড বাবা মন্দিরের উদ্দেশ্যে, অর্থাৎ বাবা হরভজন সিং টেম্পলের উদ্দেশ্যে। জুলুকের মতো নাথাং ভ্যালিতেও রয়েছে বেশ কিছু হোমস্টে, চাইলে আপনারা এখানেও রাত্রিবাস করতে পারেন। তবে আজকের পর্বের যারা দর্শক বা ভবিষ্যতের পর্যটক, তাদের উদ্দেশ্যে বলবো শীতকালে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এই নাথাং ভ্যালিতে রাত্রিবাস না করাই শ্রেয়, কারণ বিশেষত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে অত্যধিক তুষারপাতের কারণে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। সো গাইজ, ফাইনালি উই হ্যাভ রিচড অ্যাট ওল্ড বাবা মন্দির। আমরা এখন ওল্ড বাবা মন্দিরে পৌঁছে গেছি।
নাথাং ভ্যালি থেকে আরও কিছুটা পথ চলে আমরা অবশেষে পৌঁছেছি ওল্ড বাবা মন্দিরে। এই হচ্ছে ওল্ড বাবা মন্দির। তার পাশে রয়েছে আর্মি দ্বারা পরিচালিত ক্যাফেটেরিয়া, যেখানে চা কফি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এছাড়া এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটি হলো ওল্ড বাবা মন্দিরের আশেপাশের অপরূপ সৌন্দর্য। এই হচ্ছে ওল্ড বাবা মন্দির। বাবা হরভজন সিং সম্পর্কে আমরা কম বেশি সকলেই পরিচিত। তাও সংক্ষেপে বলে রাখি, 1967 সালে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টের একজন জওয়ান ছিলেন বাবা হরভজন সিং। পরবর্তীকালে তার দেহ উদ্ধার হলেও তার অপার্থিব আত্মা ডিউটি করার সাথে সাথে তার কর্তব্যে অটুট থাকে। প্রথম দিকে ব্যাপারটা সবাই হাস্যকরভাবে এড়িয়ে গেলেও পরবর্তীকালে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে বাবা হরভজন সিং এর উপস্থিতি পরোক্ষভাবে লক্ষ্য করা যায়। শত্রুপক্ষের আচমকা আক্রমণ থেকে শুরু করে ডিউটিরত অবস্থায় থাকা জওয়ানদের বিপদ সংকেত সম্পর্কে আগে থেকেই স্বপ্নাদেশ দিয়ে জানিয়ে দিতেন বাবা হরভজন সিং। সীমান্তের ওপারে থাকা চীন সেনারাও দাবি করেন প্রায়শই নাকি দেখা যায় ঘোরাতে যাওয়ার এক জওয়ানকে। সমস্ত পরিস্থিতি বিচারের পর উচ্চপদস্থ সেনাকর্তারাও মেনে নেন হরভজন সিং এর অদৃশ্য উপস্থিতি। 2006 সালে তিনি অফিসিয়ালি তার ডিউটি থেকে অবসর নিলেও এখনও তিনি অদৃশ্যভাবে ডিউটি করে যান নাথুলা থেকে জেলেপলা পাস। ওল্ড বাবা মন্দির দর্শনের পর এখন আমরা এগিয়ে চলেছি আজকে আমাদের পরবর্তী গন্তব্য কুপুব লেকের উদ্দেশ্যে। আরও কিছুটা পথ চলে আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের সিল্ক রুট ভ্রমণের অন্তিম গন্তব্য অর্থাৎ কুপুব লেক বা এলিফ্যান্ট লেকে, যার স্থানীয় নাম বিতাঞ্চ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,066 ফুট উচ্চতায় অবস্থিত। এই লেকটি জেলেপলা পাস যাওয়ার পথে পড়ে। অনেকটা হাতির মতো দেখতে বলে এই কুপুব লেককে এলিফ্যান্ট লেকও বলা হয়। কুপুব লেক থেকে 85 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আজকে পৌঁছে যাব রাত্রিবাসের জন্য পদমচেনে। এই পদমচেন ইস্ট সিকিমে এক প্রত্যন্ত চিরসবুজ পাহাড়ি গ্রাম, যার সৌন্দর্য বরাবর হিতাকাঙ্ক্ষী দর্শকদের আকৃষ্ট করে। কুপুব লেক থেকে নাথাং ভ্যালি হয়ে পদমচেন আসার পথে রাস্তার দুধারে পাহাড়ের গায়ে জমে থাকা বরফের সৌন্দর্য বরাবরই ভ্রমণপ্রিয় মানুষদের ভ্রমণ তৃষ্ণাকে বহুগুণে বাড়িয়ে দেয়। এবারে আসা যাক আমার এই ভিডিওর থাম্বনেইলে দেওয়া প্রশ্ন এবং তার উত্তর পর্ব নিয়ে। মার্চ মাসে এখানে আসলে কি বরফ দেখতে পাওয়া যায়? দেখুন, সত্যি কথা বলতে গেলে আমাদের এই বিশ্ব প্রকৃতি কখন কি রূপ ধারণ করে তা একমাত্র তার স্রষ্টা স্বয়ং ঈশ্বরই জানেন। সুতরাং প্রকৃতি কখন কীরকমভাবে আমাদের সামনে ধরা দেবে তা আমরা কখনোই আগের থেকে অনুমান করতে পারি না। সাধারণত শীতকালের মরশুম অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এইসব এলাকায় প্রবলভাবে তুষারপাত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মার্চের দ্বিতীয় সপ্তাহে সিল্ক রুট ভ্রমণ করতে এসেও জুলুক থেকে শুরু করে জিগজ্যাগ রোড ভিউ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট, কুপুব লেক এবং ওল্ড বাবা মন্দির কোনো এলাকাতেই সেইভাবে বরফের দেখা পাইনি। কিন্তু নাথাং ভ্যালিতে বরফের দেখা পেয়েছি, যদিও তার পরিমাণ ছিল খুবই স্বল্প। আবার কখনো কখনো মার্চের তৃতীয় বা চতুর্থ সপ্তাহেও এইসব এলাকায় ঘুরতে এসে পর্যটকেরা তুষারপাত এবং বরফ উপভোগ করেন। আগেই বলেছিলাম, প্রকৃতি কখন কীরূপ ধারণ করে তা আমরা আগে থেকে কখনোই অনুমান করতে পারি না। তা স্বয়ং তার স্রষ্টা ঈশ্বরই জানেন।
চলে এসেছি পদমচেনে। এই হচ্ছে আমাদের পদমচেনের হোমস্টে। আমরা এখানেই আজকে রাতটা থাকবো, কালকে আমরা চলে যাব ঋষিখোলায়। পদমচেনে আমরা এই হোমস্টেতেই রয়েছি। অবশেষে আমরা পৌঁছে গেছি পূর্ব সিকিমের প্রত্যন্ত এক পাহাড়ি গ্রাম পদমচেনে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। এই পদমচেন রুংলি থেকে ১৪ কিলোমিটার এবং জুলুক থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত। হোমস্টেতে এই হলো আমার রুম নাম্বার ৮০১। এই হচ্ছে হোমস্টেতে আমাদের রুম। এই হচ্ছে আমার হোটেলের রুম নাম্বার ৮০১। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা দেখতেই পাচ্ছ। ইলেকট্রিক কেটলির ব্যবস্থা রয়েছে জল গরম করার জন্য। এছাড়াও ডাবল বেড, তাতে দেওয়া রয়েছে কম্বল, কুশন, বালিশ। তো আয়নারও ব্যবস্থা রয়েছে। এছাড়াও জলখাবার গ্লাস, ড্রয়ার সব কিছুই রয়েছে। চেয়ার রয়েছে, এছাড়াও রয়েছে একটা ওয়ার্ড্রপ, এছাড়াও টাওয়েল দিয়েছে। এবারে চলো দেখাই আমাদের হোমস্টের বাথরুম। এই হচ্ছে বাথরুম। ওয়াও, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। গিজারের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ গরম জলের সুব্যবস্থা রয়েছে। কমোড, সিস ট্যাঙ্ক রয়েছে, স্প্রেডারও রয়েছে, টয়লেট পেপার দেওয়া। বেশ সুন্দর, ওয়েল অর্গানাইজড একটা রুম আমাকে দেওয়া হয়েছে। যদিও হোটেলের প্রত্যেকটা রুমই খুব সুন্দর। তো শাওয়ারের ব্যবস্থা রয়েছে, বেসিনের আয়না। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, আমার খুব পছন্দ হয়েছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং তোমাদেরকে। তো আজকে আমরা পদমচেন থেকে যাব ঋষিখোলার উদ্দেশ্যে। তো এখন আমাদের তোড়জোড় চলছে, এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে সবাই আস্তে আস্তে ব্যাগটা গুছিয়ে নিয়ে রওনা দেবো ঋষিখোলার উদ্দেশ্যে। তো তোমাদেরকে দেখাই, কালকে যেহেতু পদমচেনে ঢুকতে একটু দেরি হয়েছে, তাই জন্য আশেপাশের পরিবেশ সেরকমভাবে দেখাতে পারিনি। এই আমরা এসছি, এখানে ওপরে কিচেন, তো সেখানেই খাবার ব্যবস্থা রয়েছে, সেখানেই আমরা এখন খেতে এসছি। তো দেখো, এই ব্যালকনি দিয়ে পদমচেনের চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য। এটা হচ্ছে আমাদের হোমস্টে। পদমচেনকে বিদায় জানানোর পূর্বে আজকে সকালবেলা ব্রেকফাস্টে চলে এসছে গরম গরম লুচি, ঘুগনি আর তার সাথে ডিম সেদ্ধ। এবারের মতো পদমচেনকে বিদায় জানিয়ে আমরা রওনা দিয়েছি পাকিয়ং জেলার রেনক শহরের বিশ্ববিনায়ক মন্দির দর্শনের উদ্দেশ্যে। অবশেষে আমরা এসে উপস্থিত হয়েছি রেনকের বিশ্ববিনায়ক মন্দিরে। পূর্ব সিকিমের পাকিয়ং জেলার রেনকে রেংদং গ্রামের পাহাড়ি কোলে দেখা মেলে এই বিশ্ববিনায়ক মন্দির বা গণেশজির মন্দিরের। এখানে নিরিবিলি পরিবেশে মন্দিরের বাইরে পাহাড়ের কোলে দেবতাদের সাথে অসুরদের যে সমুদ্র মন্থনের পৌরাণিক কাহিনী তা তুলে ধরা হয়েছে। আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে চলেছি। এই হচ্ছে বিশ্ববিনায়ক মন্দির, অর্থাৎ গণেশজির মন্দিরের পাশেই অবস্থিত হনুমান মন্দির। হনুমান মন্দির দর্শনের পর
আমরা চলে এসেছি বিশ্ববিনায়ক মন্দিরের ভেতরে। পূর্ব সিকিমের রেনকে প্রায় ৩,৪০০ ফুট উঁচুতে তৎকালীন গভর্নর পবন চামলিংয়ের উপস্থিতিতে বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক শ্রী দীনেশ চন্দ্রজি কর্তৃক ৩রা অক্টোবর ২০১৬ সালে এই মন্দির উদ্বোধন হয়। এখানে শ্রী গণেশজির ৫১ অবতারকে তুলে ধরা হয়েছে এবং মূল মূর্তিটি প্রায় ১২ ফুট লম্বা এবং ১৬টি হাত বিশিষ্ট। রেনক থেকে বিশ্ববিনায়ক মন্দির দর্শনের পর অবশেষে আমরা রওনা দিয়েছি আজকে অর্থাৎ আমাদের সিল্ক রুট ভ্রমণের ৪র্থ দিনের শেষ গন্তব্য ঋষিখোলার উদ্দেশ্যে। তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি ঋষিখোলায়। এটাই হচ্ছে ঋষিখোলা। তো এখানেই আমাদের রিসর্ট, একটা প্রত্যন্ত পাহাড়ি গ্রাম। পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের বর্ডারে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২০০০ ফুট উচ্চতায় অবস্থিত একটি পাহাড়ি গ্রাম হলো ঋষিখোলা। ঋষিখোলার লেপচা হোমস্টেতে আজকে আমরা রাত্রিবাস করব। বহমান ঋষি নদীর স্রোতের শব্দ থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাখির ডাক এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই ভ্রমণপ্রেমী পর্যটকদের আকৃষ্ট করে। হচ্ছে আমাদের কটেজ। তো তোমাদেরকে কটেজের রুমটা একটু দেখাই। এই হচ্ছে কটেজে আমাদের রুম। ডাবল বেড রয়েছে, অনায়াসে এখানে 4 জন থাকতে পারবে। এছাড়াও রুমের ভেতর লাইট, ফ্যান, প্লাগ পয়েন্ট সব কিছুরই সুবন্দোবস্ত রয়েছে। রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও দেওয়া হয়েছে 2টো কম্বল, কারণ রাত্রেবেলা এখানে ভালোই ঠান্ডা লাগে। এছাড়াও রয়েছে অল আউট, আর তার সাথে রুমে রয়েছে আয়না, এছাড়াও রয়েছে ডাস্টবিন। আমি যদিও এখানে এসেছিলাম ভারত ভ্রমণ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বুবাইদার সাথে, তবুও দর্শকদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখা দরকার। এখানে যেহেতু হোমস্টে, তাই আলাদা করে কিন্তু শুধুমাত্র রুম বুকিং হয় না, খাওয়া দাওয়া সমেত প্যাকেজ ধরা থাকে। এই হচ্ছে আমাদের হোমস্টের ওয়াশরুম। এখানে গিজারের সুবন্দোবস্ত রয়েছে, অর্থাৎ গরম জল পাওয়া যায়। আর রয়েছে বেসিন, দেওয়া হয়েছে একটি সাবান। এছাড়াও ওয়াশরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা দেখতেই পাচ্ছ। আজকের নৈশভোজে ছিল গরম গরম রুটি, আলু ভাজা, তার সাথে পেঁয়াজ এবং ডিমের অমলেট। যদিও চিকেনও ছিল, কিন্তু আমি খাইনি। আজকের মতো এখানেই শুভরাত্রি। দেখা হবে আগামীকাল সকালে। দীর্ঘ 4 রাত 5 দিনের সিল্ক রুট সফর শেষে আপনাদের সকলকে ঋষিখোলা থেকে জানাই গুড মর্নিং। এখান থেকে আমরা ব্রেকফাস্ট সেরে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। ঋষিখোলাকে বিদায় জানাবার পূর্বে আমাদেরকে ব্রেকফাস্টে দেওয়া হয়েছে গরম গরম লুচি এবং তার সাথে ঘুগনি, যা খুবই সুস্বাদু। অবশেষে আমরা ঋষিখোলাকে বিদায় জানিয়ে রওনা দিয়েছি শিলিগুড়ি জংশনের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে সন্ধ্যে 7:55 আমাদের ট্রেন 13150 ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যা পরের দিন সকাল 8:20 শিয়ালদা পৌঁছানোর কথা। আমাদের এই সিল্ক রুট ভ্রমণের জন্য আসার পথে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত আপ পদাতিক এক্সপ্রেসের স্লিপার ক্লাসের ভাড়া পড়েছিল জনপ্রতি 365 টাকা, এবং ফেরার দিন শিলিগুড়ি থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেন নাম্বার 13150 ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ভাড়া লেগেছিল স্লিপার ক্লাসে জনপ্রতি 340 টাকা।
এছাড়া আমি পুরো ট্যুরটা করেছিলাম ভারত ভ্রমণ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে, যার কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এবারের মতো সিল্ক রুট ভ্রমণের পর্ব আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো এক পর্বে নতুন কোনো এক গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই সিল্ক রুট ভ্রমণের অন্তিম পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এবং তার সাথে যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।